নমস্কার, আপনারা শুনছেন 221B হ্যারিসন রোড। বাংলার ভূত, বাংলার ভয়, উল্টো পাল্টা গল্প নয়। আজ আলোর নিচে অন্ধকার মেগা ইভেন্টে আপনারা শুনবেন দেবশ্রী ভট্টাচার্যের লেখা গ্রাম বাংলার ভূতের গল্প শেওড়া গাছের ডালে। আপনাদের জন্য অর্গানাইজ করা কালী পুজো স্পেশাল এই ইভেন্টটা কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানান। আর অবশ্যই এই ভিডিওটাকে হাইপ করতে ভুলবেন না, নাহলে আজকের গল্পে অনেক ভূত প্রেত আছে, কিন্তু রাত্রেবেলা এসে ঘাড় মটকে দেবে। তবে গল্প শুরু করার আগে একটা খবর জানিয়ে রাখতে চাই। লেখিকা দেবশ্রী ভট্টাচার্য বর্তমানে গুরুতরভাবে অসুস্থ। তিনি এখন সল্টলেক অ্যাপোলোতে চিকিৎসাধীন আছেন। সকলকে রিকোয়েস্ট করব যে ওনার সুস্থ হয়ে ওঠার জন্য একটু প্রে করতে, তার দ্রুত আরোগ্য কামনা করে শুরু করছি আলোর নিচে অন্ধকার এপিসোড 2, দেবশ্রী ভট্টাচার্যের লেখা শেওড়া গাছের ডালে। কালী পুজো আসছে। হাজারিতলায় অন্যবার সাজো সাজো রব পড়ে যায়। শ্মশানের ধারে শেওড়া গাছের তলায় ভূত পুজোর আয়োজন হয়। এই পুজোর নিয়ম বহুদিনের। সেই যখন কার্তিক ন্যায়তীর্থর ছেলে বটকৃষ্ণ দণ্ডী ঘরে মরে গিয়ে ব্রহ্মদত্তী হল, ঠিক তখন থেকে। সে প্রায় 500 বছর আগের ঘটনা। ভিন রাজ্যের দস্যুরা তখন হাজারিতলার ক্ষেত খামার লুট করতে এসেছিল। শোনা যায় বটকৃষ্ণ নাকি হাজারিতলা এবং আশেপাশের সব গ্রামের সব ভূতেদের জড়ো করে সেই দস্যুদের আটকায়। সে নাকি এক সাংঘাতিক যুদ্ধ হয়েছিল। এমন যুদ্ধের কথা কোনো ইতিহাসের পাতায় নেই। নদীর ধার দিয়ে যখন দস্যুরা ঘোড়া ছুটিয়ে আসছিল, নদীর তলা থেকে দেওভূত ঘোড়ার পা টেনে ধরে একেবারে ঘোড়া আর তার আরোহী দুজনকেই টেনে নিয়ে গেল জলের তলায়। তারপর আবার একদল দস্যু যখন মাঠের উপর দিয়ে দৌড়ে আসছিল, তখন হঠাৎ দেখে সামনে লাল পাড় সাদা শাড়ি পরা এক শাকচুন্নিকে, পায়ের পাতা দুটো উল্টো, আর চোখের দৃষ্টি একেবারে হিমশীতল। সে দৃষ্টির দিকে একবার তাকালেই যে যেখানে আছে সে যেন সেখানেই থমকে দাঁড়িয়ে পড়ে। সবাই একবার থমকে দাঁড়িয়ে যেতেই গাছের ওপর থেকে পেতনি এসে এক এক করে সকলের ঘাড় মটকে দিয়েছিল। আর স্কন্দ কাটার তো একটাই কাজ, সোজা একেবারে দস্যুদের সামনে গিয়ে হাজির হয়ে জিজ্ঞাসা করে, আমার মাথাটা হারিয়ে ফেলেছি, খুঁজে পাচ্ছি না, আপনার মাথাটা একবার দেবেন নাকি? একটা মাথা ছাড়া মানুষ সামনে দাঁড়িয়ে সোজাসুজি তার মাথা চাইছে। এই দেখেই তো একেবারে কথা বন্ধ হয়ে যায়। আর এক মুহূর্ত সময় না দিয়ে সোজা খপাত করে কানের পাশ দিয়ে আলতো চাপ দিয়ে ঘাটটা মরাত করে ভেঙে মাথাটা খুলে নেয় স্কন্ধ কাটা। ওদিকে একানরে গেছভূতগুলো কম যায় না। গাছের মাথা থেকে কখন যে সব টুপটাপ করে পড়তে থাকে তার ঠিক নেই। তবে যুদ্ধটা প্রায় একার হাতে জিতিয়ে দিয়েছিল কানাভুলো। কি এক অমোঘ টানে পুরো দস্যুদের দলটাকে কোনো এক অজানা অচেনা দিকে টেনে নিয়ে গিয়েছিল। শোনা যায় দস্যুদের দলটা নাকি হাজারিতলার ঠিক মাঝখানে যে মাঠটা আছে, ওই এখন যেখানে ফুটবল ম্যাচ হয়, সেই মাঠটার চারধারে 3 দিন ধরে ক্রমাগত ঘুরেই চলেছিল। 3 দিন একটানা ওইভাবে ঘুরতে ঘুরতে
এক সময় পড়ে যায় ধপধপ করে, আর তারপর ওঠেনি কেউ। এইভাবে প্রায় দস্যুর দলটাকে শেষ করে দেওয়ার জন্য তখন হাজারিতলার জমিদার আদেশ দেন প্রত্যেকবার ভূত চতুর্দশীর দিনে শ্মশানের শ্যাওড়া গাছের নিচে ভূতেদের জন্য ভোগ দেওয়া হবে। 14 ভূতের জন্য 14 থালা ভাত আর শোল মাছের চচ্চড়ি, ভূতেদের প্রিয় খাবার। কিন্তু এবার বোধহয় এত বড় আয়োজন করা সম্ভব নয়। এবার বর্ষায় সেই শুরু থেকে এত বৃষ্টি হয়েছে হাজারিতলায় যে সব ফসল নষ্ট হয়ে গেছে। লোকের বাড়ি খাবার নেই, এক গাদা ধার হয়ে গেছে ব্যাংকে। সকলেই বেশ আশা করে অনেক বেশি বেশি করে টাকা ধার করেছিল, অনেক বীজ ধান কিনেছিল, কিন্তু ফসল তো সব নষ্ট হয়ে গেছে। তাহলে আর কি করে এসব ঋণ শোধ করবে? লোকের পেটে ভাত না থাকলে কি আর ভূতেদের ভোজন করানো সাধে? গ্রামের লোকেরা এসে মোড়ল মশাইকে ধরল। মুকুজ্জে মশাই বললেন, বলছি কি মোড়ল মশাই, এইবার ওই ভূতেদের খাওয়ানোর ব্যাপারটা একটু বন্ধ রাখা যায় না? মোড়ল মশাই মুখটা গোমড়া করে অন্যদিকে ঘুরিয়ে রাখলেন। কি যে বলবেন তিনি, ব্যাপারটা তো তিনিও বোঝেন। সাধারণ মানুষের পেটে ভাত নেই, এরকম একটা সময়ে ভূতেদের জন্য উৎসব করা, তাদের খাওয়ানো কি ভালো দেখায়? কিন্তু আবার ভয়ও তো করে। ভগবানকে কিছু বলে ক্ষমাটাও চেয়ে পার পাওয়া যায়, কিন্তু তা বলে ভূতেদেরকে কি আর বোঝানো যায়? যদি তেনারা আবার রাগ করে তাণ্ডব নৃত্য চালায়, সে তো খুব বিপদের কথা। তাই মোড়ল মশাই মুখ বন্ধ করে শুধু ভেবেই চলেছেন। মুকুজ্জে মশাই আবার বললেন, ওই দেখেন, আপনি তো মুখে কুলুপ দিয়ে দিয়েছেন দেখছি। অমন করে বসে থাকলে কি চলে? হ্যাঁ, ভালো কথা বলছি শুনুন। আমরা একবার এই এক কাজ করি, এই সকলে মিলে এই শ্মশানের ওই শ্যাওড়া গাছটার কাছে যাই, বরং সকলে মিলে একবার বলে দেখি না কি হয়। মোড়ল মশাই এখনো মুখ গোঁজ করে বসে আছেন, হ্যাঁ না কিছুই বলছেন না। শেষে এক প্রকার মোড়ল মশাইয়ের কথা ছাড়াই সকলে মিলে ঠিক করল শ্যাওড়া গাছের কাছে গিয়ে বলা হবে এ বছরটা মাপ করতে। আর যাই হোক না কেন, বটকেষ্ট ব্রহ্মদত্তির ওপরে সকলের ভরসা আছে। শ্যাওড়া গাছের আর সব ভূতেরা তো পরে এসেছে, কিন্তু ভূতেদের রাজা হলো বটকেষ্ট। সে তো এই গাঁয়েরই ছেলে, তাকে বোঝালে সে নিশ্চয়ই বুঝবে। মোড়ল মশাই শেষ পর্যন্ত আর গেলেন না, কিন্তু গ্রামের সকলে ভূত চতুর্দশীর কদিন আগে এসে হাজির হলো শ্মশানের ধারে ওই শ্যাওড়া গাছের নিচে। রাত 12টার আগে নাকি আবার ভূতেদের ঘুম ভাঙে না, তাই বাধ্য হয়ে সকলে এসেছেন একেবারে মাঝরাতে। হাজারিতলার ভূতেদের সম্বন্ধে তেমন কোনো ভয়ঙ্কর কথা শোনা না গেলেও এই জায়গাটা কিন্তু বড় ভয়ঙ্কর। শ্মশানে ঢুকলেই কেমন যেন একটা গা ছমছম করে। তার উপর আবার আশেপাশে কিছু একটা মরে পচেছে বোধহয়, একটা বীভৎস পচা গন্ধে বমি আসছে। মুকুজ্জে মশাই জোর হাত করে শ্যাওড়া গাছের নিচে দাঁড়িয়ে বললেন, বাবা বটকেষ্ট, তোমাকে আর কি বলবো বলো তো।
কথাটা বলতে গিয়ে থমকে গেলেন। বটকেষ্টর মৃত্যু হয়েছিল 5 বছর বয়সে, দণ্ডি ঘরে। তাই মনের মধ্যে তার ছবিটা ঠিক সেরকমই হয়ে রয়েছে। কিন্তু সে তো প্রায় 500 বছর আগের কথা। তখন আর মুখুজ্জেবাবু কোথায়? তার উপর তিনি আবার এখন এখানকার ভূতেদের রাজা। বটকেষ্ট, বলছিলুম কি, বড্ড বিপদে পড়ে আপনার কাছে আসা আর কি। এবার আমাদের গ্রামের বড় বিপদ হয়ে গেছে। এত বৃষ্টি হয়েছে যে সব ফসল একেবারে নষ্ট হয়ে গেছে। তাই যদি এবারটা আমরা উৎসব না করি, আপনারা কিছু মনে করবেন না তো? হ্যাঁ, আপনারা আমাদের গ্রামে কত বছর ধরে আছেন। আমাদের গ্রামকে আপনারা একসময় দস্যুদের হাত থেকে রক্ষা করেছেন। আজ আমাদের এই বিপদে যদি আপনারা একটু পাশে না দাঁড়ান, তাহলে আর কে দাঁড়াবে বলুন? তিনি একাই বলে গেলেন সব কথা। এর কোনো উত্তর এলো না। শুধু মনে হলো শ্যাওড়া গাছটা বার কয়েক তুলে উঠল। কোথাও কোনো হাওয়া বাতাস নেই, অথচ এমনি এমনি দুলছে গাছটা। ভূতেরা যে কি ঠিক করলে সেটা না জেনেই গ্রামের মানুষ ফিরে এলো। কিন্তু সে রাতেই ওই শ্মশানের শ্যাওড়া গাছের নিচে ভূতেদের আসর বসল, অনেকটা মন্ত্রিসভার বৈঠকের মতো। এতদিন বোধহয় তেমন কেউ লক্ষ্য করেনি। ভালো করে লক্ষ্য করলে দেখা যায় শ্যাওড়া গাছের 14টা ডাল, আর সেই 14টা ডাল থেকে নেমে এলো 14টা ভূত। একদম ছোট নিচের দিকে ডাল থেকে নেমে এলো একানরে। বাচ্চা ভূত তো, তার উপর 1 পা খোঁড়া। মাঝের দুটো জোড়া ডাল থেকে নেমে এলো পেতনি আর শাকচুন্নি। দুজনের আবার ভারী বন্ধুত্ব। এসেই শাকচুন্নি নাকে কাপড় চাপা দিলে। চোরা আর চুন্নি দুজন স্বামী স্ত্রী কোন কালে কোন জমিদারের 7 নলি হাড় চুরি করতে গিয়ে ধরা পড়ে মার খেয়ে বড় বউ একসাথে ভূত হয়ে এই গাছের ডালে ঝুলে আছে। চুন্নি মুখ বেঁকিয়ে বলল, ওই দেখো কি বলে রে মেয়েটা। আরে আমি কি তোর বাড়ির চাকর নাকি রে? চুরি করতাম, বুঝেছিস? চুরি করার একটা শিল্প। নিজের তো বর ঘরে তুললো না বলে গলায় দড়ি দিয়েছে, তাই আমার বরটার দিকে সব সময় নজর। আমি কিছু বুঝি না নাকি? চরিত্রহীন মেয়ে ছেলে। শাকচুন্নি কপাল ঠুকে বলল, আরে আমার পোড়া কপাল, আমার চোখে কি মেলা হয়েছে যে ঘাড় কোনগুলো চোরটার দিকে নজর দিতে যাব? খালি আমার বরের দিকে নজর। আমি কি কিছু দু দলে যখন ঝগড়া প্রায় চরমে উঠেছে, তখন আর একটু উঁচু ডাল থেকে নেমে এলো নিশি, একেবারে কালো ধোঁয়ার মতো। এসে একটা হালকা ছায়া তৈরি করলো। এখানে যত ভূত আছে তাদের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আর হিংস্র। আর ভয়ঙ্কর বলেই নিশি একটু কম কথা বলে। তবে সে এলেই এমন একটা গায়ে কাঁটা দেওয়া পরিবেশ তৈরি হয় যে সকল ভূতেরাও ভয় পেয়ে যায়। নিশি এসে একবার তার হিমশীতল দৃষ্টিতে সকলের দিকে তাকাতেই শাকচুন্নি আর চোরাচুন্নির ঝগড়া বন্ধ হলো। সকলের শেষে এলো বটকেষ্ট ব্রহ্মদত্তী। একেবারে মগডাল থেকে নেমেই 2 কানে হাত দিয়ে বলল,
উফ বাবা রে, একটু ঠান্ডা হও দেখিন। তোদের ক্যাচর ম্যাচরের জ্বালায় একেবারে কানে তালা লেগে গেল। হ্যাঁ, চুন্নি নাক মুখ ঘুরিয়ে আবার আগের মতো করেই বলতে শুরু করলো। না মহারাজ, এরকম করলে কিন্তু আমি আর থাকতে পারবো না এখানে। আমরা নিচের দিকে থাকি বলে কি গাছের তলা আমাদেরকে ঝাঁটাতে হবে? কবেকার ইঁদুর মরা মেঘা, নাড়ি ভুঁড়ি বেরিয়ে গেছে, আমাদের বুঝি জ্ঞানটা পেতে নেই? মহারাজ যখন এসে গেছেন তখন আর নিশিকে নিয়ে সেরকম একটা ভয় নেই। মহারাজের সামনে সে আর বেয়াদবি করবে না নিশ্চয়ই। শাঁকচুন্নির গলাতেও স্বর ফিরে এসেছে আবার। ওই দেখো, মহারাজ আপনিই বলুন, নিচের তলাতে থাকে বলেই তো গাছের তলাটা পরিষ্কার করার দায়িত্ব ওদেরই নাকি? হ্যাঁ এটা ঠিক, ওই একা নড়েও একসাথেই থাকে, কিন্তু ও তো একটা বাচ্চা ছেলে, বলুন ওকে কি আর এসব কাজের দায়িত্ব দেওয়া যায়? আবার একটা গন্ডগোল শুরু হতে যাচ্ছিল। এবারও নিশি এগিয়ে এসে ব্যাপারটা সামাল দিল। সে গম্ভীর গলায় বলল, মহারাজ, শুনেছিলাম একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমাদের এখানে ডাকা হয়েছে। দেখুন, রাতের বেলায় আমার কাজটা একটু বেশি থাকে। আজকেও কিন্তু কাজ ফেলে এখানে আসিনি। সত্যি কাজের কথা কিছু থাকলে বলুন, নয়তো আমার সময়ের কিন্তু দাম আছে। গাছের তলা পরিষ্কার কে করবে আর না করবে সে ব্যাপারে আমার কিছু বলার নেই, শোনারও নেই। ব্রহ্মদত্তি তার বিশাল মাথাটা ঘুরিয়ে সকলকে একবার দেখে নিলেন। মোটামুটি সবাই এসে হাজির হয়েছে। এবার আলোচনাটা শুরু করা যেতেই পারে, তবে তার আগে এই নিশিকে একটু চুপ করাতে হবে। ব্যাটার বড্ড দেমাক। এসব ভয় টয়, ঠান্ডা গলা, কালো ধোঁয়া, এসব মানুষদের কাছে গিয়ে যত ইচ্ছে দেখাকে যাক, কিন্তু তার কাছে নয়। আরে হাজার হোক, আর সে হলো ভূতেদের রাজা বটকেষ্ট ব্রহ্মদত্তি। তার সামনে কোনো জারি জুড়ি চলে না। এই শোনো সকলে, এখানে কিন্তু কোনো গাছের তলা পরিষ্কার করার কাজ করার জন্য ডেকে পাঠানো হয়নি তোমাদের। হ্যাঁ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দরকার আছে, তাই সবাইকে ডাকা হয়েছে। নিজেরা যে জায়গায় থাকি সেটা পরিষ্কার রাখার দায়িত্ব সকলের সমান। এ নিয়ে আমি পরে কথা বলবো। হ্যাঁ, আগে যেটা বেশি দরকার সেটা নিয়ে কিছু বল। বটকেষ্টর কথা শুনেই সবাই চুপ করে গেল। বটকেষ্ট যখন এমন গম্ভীর হয়ে কথা বলে তখন আর কারোর কথা বলা চলে না। হ্যাঁ, যেটা বলছিলাম, তোমরা কেউ কেউ শুনেছ নিশ্চয়ই। আজ গ্রামের কিছু মানুষ এসেছিলেন, তোমরা জানিয়েছেন এবছর গ্রামে ভালো ফসল হয়নি, তাই তারা এবার আর ভূত পুজোর উৎসব করতে পারবেন না। সে তো ঠিক আছে, সারা বছর আমরা যেভাবে খাবার জোগাড় করি ওই দিনটাতে না হয় সেভাবেই জোগাড় করে নেব। কিন্তু আমার একটা প্রস্তাব আছে। ওরা আমার গায়ের মানুষ, আমার তো একটা দায়িত্ব আছে নাকি? সেই কবে কয়েকজন দস্যুর হাত থেকে বাঁচিয়েছিলাম বলে ওরা আজও আমাদেরকে সম্মান করে। তাই ভাবছিলাম এবারে চতুর্দশীর দিন যদি আমরা ওদের সকলের জন্য খাবার নিয়ে যাই। সবার মধ্যে যেন একটা আশ্চর্য নীরবতা। আজ পর্যন্ত বটকেষ্ট যা যা বলেছে সকলে তা নির্দ্বিধায় মেনে এসেছে। কোনো দিন এসব নিয়ে কোনো প্রশ্ন করেনি, কিন্তু আজ সবাই চুপচাপ। প্রথমটায় যেন কেউ কোনো কথাই বলতে পারল না। প্রথম কথা বলল নিশি। এই মানুষগুলোকে না আমার একদম বিশ্বাস হয় না।
বললেই হলো ফসল হয়নি। আমি তো প্রত্যেক রাতে ঘুরে বেড়াই, এমন তো নয় যে গ্রামে দুর্ভিক্ষ লেগেছে। তাছাড়া নতুন করে ফসল বোনার জন্য সরকার থেকে ঋণও তো পেয়েছে এরা। হ্যাঁ, ওই পুজোর সময় গন্ডাখানেক জামা কাপড়ের বদলে হয়তো 2টো জামা কম হয়েছে। সব হাত টান শুধু আমাদের বেলায়। সে ঠিক আছে, খেতে দেবে না যখন দেবে না, ওসব নিয়ে আমার খুব একটা চিন্তা নেই। নিজের শিকার আমি নিজেই করতে ভালোবাসি। লোকেদের হাতে তুলে দেওয়া খাবার খেতে আমার মোটে ভালো লাগে না। ওদের আবার রান্না করে খাওয়াতে হবে না মহারাজ, এ ব্যাপারে আমি আপত্তি জানাচ্ছি। শাঁকচুন্নি আর পেতনি নিজেদের মধ্যে চোখ চাওয়াচাওয়ি করল। রাজামশাই তো বলেই খালাস, মেয়ে মানুষ বলে রান্না বান্নার ভার নির্ঘাত তাদের উপরেই পড়বে এইবারে। শাঁকচুন্নি নাকি সুরে বলে উঠল, এই ব্যাপারে পেতনিদের সাথে কিন্তু আমি একেবারে একমত। না খেতে দেবে তো না দেবে, কিন্তু আবার ওদের রান্না করে খাওয়াতে হবে কেন? বটকেষ্ট তাকালো সকলের দিকে। সে এখনো এই ভূত সমাজের রাজা মশাই। তবে কি এখন আর আগের মতো রাজার রাজত্ব আছে নাকি? সকলে এখনো সামনে দাঁড়িয়ে মাথা ঝোঁকায়, কিন্তু মনে মনে আগের মতো আর অত শত মানে না। বটকেষ্ট তাকালো স্কন্দ কাটার দিকে। তারা প্রায় একসাথেই এই গাছে বাসা বেঁধেছিল। অনেককাল আগে রাজার বিরোধিতা করায় গরদান গিয়েছিল। তারপর থেকে হাতে নিজের মাথাটা নিয়ে বেচারা ঘুরে বেড়াচ্ছে। বটকেষ্ট যখনই কোনো বিপদে পড়েছে, কোনো ব্যাপারে সিদ্ধান্ত নিতে সমস্যা হয়েছে, তখনই ডাক পড়েছে স্কন্দ কাটার। বড় বিচক্ষণ মানুষ সে। এক নিমেষেই বুঝে গেল যে বটকেষ্ট মহা বিপদে পড়েছে। বেচারা মুখ ফুটে একটা কথা বলে ফেলেছে, কিন্তু সেটা যদি সফল না হয় তবে রাজার মান থাকবে না। বড়ই মুশকিলের ব্যাপার। স্কন্দকাটা বলে উঠল, সবই তো বুঝলুম, কিন্তু মুশকিলের কথা হলো আমরা না হয় রান্না বান্না করে নিয়ে গেলাম, তা মানুষ সেটা ভূতেদের হাতে রান্না খাবে তো? এই কথাটা বটকেষ্টর মাথায় চিন্তার ভাঁজ ফেলে দিল বটে, কিন্তু শাঁকচুন্নি আর পেতনিকে একটু উস্কে দিল। তারা নিজে হাতে রান্না করবে, কিন্তু কেউ খাবে না, এটা আবার হয় নাকি? শাঁকচুন্নি বলে উঠল, আবার হয় নাকি? মানুষগুলো তো জাত করে দিনকে দিন আরো কুঁড়ে হয়ে যাচ্ছে। ওদের মুখের সামনে কেউ রান্না করা খাবার তুলে দেবে আর ওরা সেটা খাবে না, তাই আবার হয় নাকি? দেখা গেল কেউ খাবে না বলতে কেমন করে যেন পাশা উল্টে গেল। পেতনি শাঁকচুন্নি দুজনেই রাজি রান্না করতে। চোরাচুন্নিও সুযোগ বুঝে ঘাড় নাড়িয়ে দিল। সারা গ্রামের জন্য রান্না বান্না হবে, এই সুযোগে তারাও ভালো মন্দ কিছু পাবে নিশ্চয়ই। এক মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে গেল। একানোরে আর গেছো ভূত বাজার দোকান করবে। রান্নার ভার পেতনি আর শাঁকচুন্নি নিজেরাই নিল। রান্নার সব জোগাড় করবে চোরা আর চুন্নি। কুটনো কুটবে, মশলা বাটবে, এই সব আর কি। আর মাছের জোগাড় করবে মেছো ভূত। এটা তো বলাই বাহুল্য। তবে মামদো ভূতকে নিয়ে সকলের একটু সমস্যা হয়েছিল। সে যে ঠিক কি করবে বোঝা যায় না। আসলে সেই যে দস্যু দলের সাথে যুদ্ধ হয়েছিল, তখনই এই ভূতেদের হাতেই সে মারা গিয়েছিল। শেষ পর্যন্ত মরে যাওয়ার পরে
আর কোথাও যখন জায়গা পেল না, তখন বটকেষ্টর হাতে পায়ে ধরে এখানেই থেকে গেছে। কিন্তু এখানকার সকলের সাথে একটা খিচ থেকেই গেছে বেচারার। অন্যান্য ভূতেরাও একে ঠিক আপন করে নিতে পারেনি, আর মামদো নিজেও একটু দূরে দূরে একা একা থাকে। তবে আজকে সেও কেন জানি না এগিয়ে এলো। আগে জাহাপানা, বলছিলাম যে এই মাংস গোস্ত রান্না করার ব্যাপারটা যদি আমাকে দায়িত্বটা দেন, তাহলে বড্ড মেহেরবানি হবে হুজুর। সব ঠিক আছে, শুধু মুশকিল হলো কানা ভুলোকে নিয়ে। সে বেচারা সব ভুলে যায়। এই যে এত কথা হচ্ছে, কানা ভুলো চুপচাপ আছে। আসলে সে ভুলেই গেছে আজকের আলোচনাটা হচ্ছে কি নিয়ে। সে বেচারা আমতা আমতা করে বলল, রাজামশাই, আমাকে একটু ক্ষমা করতে হবে। আমি আবার সব ভুলে যাই। কি করে ফেলবো? বটকেষ্ট মাথা নেড়ে বলল, না না, ঠিক আছে, ঠিক আছে। রান্না বান্নার কাজে তোমায় থেকে দরকার নেই। তুমি বরং পরিবেশনের সময় থেকো। এতগুলো বাড়িতে ঠিক সময় মতো খাবার পৌঁছে দিতেও তো লোক লাগবে নাকি? হ্যাঁ, তখন আমরাও থাকবো, তুমি রাস্তা হারিয়ে ফেলবে না। হ্যাঁ। কানা ভুলো নিশ্চিন্ত হলো। শুধু পড়ে রইল একা নিশি। বড় বিরক্তি লাগে তার এসব কাজে। ঘাটটা অদ্ভুতভাবে গোল করে ঘুরিয়ে বলল, আমাকে এসবের থেকে দূরে রাখুন রাজামশাই। আর যাই হোক না কেন, ওই মানুষগুলোর সাথে আমার কোনো কালে বন্ধুত্ব হবে না, এই আমি বলে দিলাম। নিশি আর দাঁড়ালো না। ভুস করে একটা কালো ধোঁয়া হয়ে মিলিয়ে গেল। এ জানে, হয়তো রাজামশাই তাকে জোর করে কাজে লাগিয়ে দেবেন। বাবা রে বাবা। বটকেষ্ট হাঁপ ছেড়ে বাঁচলেন। যাই হোক, যে করে হোক তার মান সম্মানটা থেকে গেল। সবাই রাজি হয়েছে এই গাঁয়ের মানুষগুলোর জন্য রান্না করতে, খাবার জোগাড় করতে। কিন্তু তখন স্কন্দকাটা যে কথাটা বলল, সেটাও তো একটা ভাবার বিষয়। মানুষ ভূতকে ভয় পায়। এখানে যে পুজো দিতে আসে সেটাও অনেকটা ওই ভয় থেকেই। তবে ভূতের ভয়ের থেকেও অকল্যাণের ভয় তাদের বেশি। ভূতের ছোঁয়া যাতে কিছুতে না পড়ে, তার জন্য তারা না জানি অন্ধকার নামতে না নামতে কত কাণ্ড করে। ধূপের ধোঁয়ায় ঘর ভরিয়ে তোলে, শাঁখ বাজায়। কোনো বাড়িতে আপনজন মরলে তার জন্য শোক তো পরে করে, আগে তো সারা বাড়িতে গঙ্গা জল ছিটিয়ে সব শুদ্ধ করে। এরা কি সত্যি ভূতের দেওয়া খাবার খাবে? শ্মশানের ধারের এই শ্যাওড়া গাছটাকে আজ আর চেনা যাচ্ছে না। দুটো ঝাঁটা যেন হাওয়ায় ভেসে ভেসে নিজের থেকেই জায়গাটা ছেঁটিয়ে চলেছে। আসলে শাকচুন্নি আর পেতনি মিলে ঝাঁটিয়ে আগে পরিষ্কার করেছে গাছের তলাটা। চোরা আর চুন্নি একপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। কি মুশকিল, রান্না বান্না হবে সেটা তো তবু ভালো ছিল, কিন্তু এ যে আবার ঝাড় পোছের কাজ হচ্ছে। এত খাটাখাটনি কি আর এই শরীরে দেয় নাকি? চুন্নি মুখ গোঁচ করে বলল, এই দুটি না ভারী সূচি বায়ু গোছের। আরে মহারাজ রান্না করতে বলেছেন, এরা আবার এখন গাছের তলা ঝাঁটাতে লেগেছে। এত পরিষ্কার করার কি দরকার বাপু, বুঝিনে। শাকচুন্নি বলে উঠল, ওমা, ভুলে গেলি কাদের জন্য রান্না হচ্ছে? আরে মানুষদের জন্য হচ্ছে রে। বেঁচে থাকতে তো নিজের রান্নাঘর করে রান্না করার আগে পরে কতবার পরিষ্কার করতিস, মনে আছে? সেসব কত যুগ আগের ঘটনা। চুন্নি মনে করতে গিয়ে হাঁপিয়ে উঠে বলল,
হ্যাঁ, সে ঠিক কথা। বেঁচে থাকতে অনেক কিছু করতুম ঠিকই, তবে এখন তো মরে গিয়েছি। যা করতাম সব মিথ্যে। কি হবে বলতো সব এমন আগলে আগলে রেখে? সেই তো একদিন সব ঘর দোর ছেড়ে এই শেওড়া গাছে এসেই ঝুলতে হবে। চুন্নির কথায় পেতনি আর শাঁকচুন্নিও কেমন যেন ভাবুক হয়ে উঠল। সেই সব কত যুগ আগের ঘটনা সব একটু একটু করে মনে পড়ছে। চোখের কাজটা কেমন যেন ভেজা ভেজা হয়ে যাচ্ছে। মেয়েগুলোর কথা বটকেষ্টর কানেও এলো কিছু কিছু। কি জ্বালা, এরকম চলতে থাকলে তো আর রান্না বান্না কিছুই হবে না। সে গলা খাঁকারি দিয়ে বলে উঠল, কে মা জননীরা, এই এখনো তো দেখি রান্না বান্নার কোনো আয়োজনই শেষ হলো না। বলি সব ঠিক মতো হবে তো? শাঁকচুন্নি আর পেতনি দুজনেই মাথার ঘোমটা টেনে পড়ল। কিছু চিন্তা করবেন না, এই তো গাছতলাটা ঝাঁটাচ্ছি, তারপরেই রান্না চাপিয়ে দেব। একবার রান্না চাপালে আর কতক্ষণ লাগবে বলুন তো? একদিকে শেওড়া গাছের নিচে তুমুল আয়োজন হচ্ছে, অন্যদিকে মোড়ল মশাইয়ের হতকম্প থামতেই চাইছে না। গাঁয়ের লোক এক প্রকার তাকে বুড়ো আঙুল দেখিয়ে চলে গেল ভূতেদের সাথে কথা বলতে। এবার নাকি ভূত পুজোর উৎসব হবে না, আজ ভূত চতুর্দশীর রাতেই তো ভূতেদের রান্না করে খাওয়ানোর কথা। কিন্তু সেসব তো কিছুই আয়োজন হয়নি। গাঁয়ের লোক দিব্যি আছে, কিন্তু তিনি গাঁয়ের মোড়ল, তিনি কি আর এত সহজে থাকতে পারেন? এদিকে কানাঘুষো কত খবরই আসছে তার কাছে। শ্মশানের শেওড়া গাছের তলাটা নাকি আপনা আপনি একেবারে ঝকঝকে তকতকে পরিষ্কার হয়ে গেছে। দুদিন আগেও যেখান থেকে মরা ইঁদুরের গন্ধ ছাড়ছিল, সেখান থেকে এখন নানা রকম সুগন্ধি শিলে বাটা মশলার গন্ধ আসছে। গাছের চারদিক থেকে ধোঁয়া উঠছে। শ্মশান থেকে ধোঁয়া উঠবে সে আর এমন কি অলৌকিক ব্যাপার। কিন্তু এ চিতার ধোঁয়া নয়, রান্নার উনুনের ধোঁয়া। যেন প্রবল এক মহাযজ্ঞের আয়োজন হয়েছে। কিন্তু অদ্ভুত ব্যাপার, কেউ তো আর সে উনুন দেখতে পাচ্ছে না। তবে কি ভূতেরা মানুষের ওপর তিতিবিরক্ত হয়ে নিজেরাই উৎসব আয়োজন করেছেন? সে করলে ভালোই, কিন্তু এ আয়োজন রেগে করলেন না ভালোবেসে করলেন, সেটাই তো মোড়ল মশাই বুঝতে পারছেন না। এর মধ্যে বার কয়েক তিনি ঘুরে এসেছেন শেওড়া গাছের তলা থেকে, কিছুই ঠিক বুঝতে পারেননি। ওদিকে মোড়ল মশাইকে এভাবে আসতে দেখে ভূতের দল আর হেসে কুল পায় না। সবচেয়ে গেছো ভূত আর একানরে হেসে কুটোপুটি খাচ্ছে। একানরে হাসতে হাসতে বলল, ওই দেখো পেতনি মাসি, পুরোটা আবার এসেছে। কি যা হচ্ছে এখানে কিছুই বুঝতে পারছে না। পেতনি ঘোমটার ফাঁক দিয়ে কড়া চোখে একানরের দিকে তাকিয়ে বলল, ছি, অমন করে বলতে হয় নাকি? গায়ের মোড়ল বলে কথা, পুরোজন মানুষ, ওকে যা আসছে বলে যাচ্ছে ছেলেটা। থাক, ওকে আসতে দে। রাতের বেলায় যখন বাড়ির সামনে ভোজ পাবে, তখন চোখগুলো একেবারে ওই চোরার মতো গুল্লি গুল্লি হয়ে যাবে। কিন্তু একানরের স্বভাব তো মিটমিটে, শয়তানি বুদ্ধি কি আর এত সহজে যায়? উনুন থেকে একটা জ্বলন্ত কয়লা ছিটকে এসে পড়েছিল। একানরে সঙ্গে সঙ্গে সেটা কুড়িয়ে নিয়ে মোড়ল মশাইয়ের দিকে ছুঁড়ে মারল। গায়ে পড়েনি, এক হাত দূরে এসে পড়েছে। তাতেই ভদ্রলোক ওরে বাবারে মারে করে একেবারে পগার পার হয়ে গেল। সন্ধ্যা হয়ে গেছে। সারা গাঁয়ে
একটা কেমন যেন থমথমে পরিবেশ। ভূতেরা আজ যে কি করবে কিছুই বোঝা যাচ্ছে না। মুখুজ্জে মশাই খুব গর্ব করে গিয়েছিলেন বটে, কিন্তু এখন তিনিও বেশ ভয় পাচ্ছেন। ওদিকে শ্মশানে কে আবার নাকি জ্বলন্ত কয়লার টুকরো ছুঁড়ে মেরেছে মোড়ল মশাইকে। আজ এমন অবস্থা 14 পিদিব জ্বলেনি বেশিরভাগ বাড়িতে। তেল কেনার পয়সা নেই, যেটুকু তেল আছে তাতে তো গোটা মাসটা চালাতে হবে। গাঁয়ের বটতলায় বসে সকলে এসব ভাবছিল। হঠাৎ দেখল বড় বড় কড়াই হাঁড়ি ভাসতে ভাসতে এগিয়ে আসছে তাদের দিকে। ব্যাপারটা সকলের আগে মোড়ল মশাইয়ের চোখেই পড়েছিল। তিনি আ করে চিৎকার করতে করতে অজ্ঞান হয়ে পড়ে গেলেন। মোড়ল মশাই পড়ে যাওয়ার পরে ঘটনাটা সকলের চোখে পড়ল। সবাই কেমন যেন পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। ওদিকে একে একে খাবার ভর্তি হাঁড়ি কড়া ডেচকি সব বটতলায় আপনা আপনি বসে পড়ল। মুখুজ্জে মশাই চিৎকার করে বললেন, হায় ভগবান, এসব হচ্ছে নাকি? এসব কি হচ্ছে চারদিকে? এবার দেখা গেল কয়েকটা ছায়া মূর্তিকে। সকলের আগে দাঁড়িয়ে আছে বটকেষ্ট। স্কন্দকাটার বলা কথাটা এখনো গলার কাছে খচখচ করছে। কে জানে রে বাবা, এত কষ্ট করে সকলের জন্য রান্না করে নিয়ে আসা হলো, সবাই খাবে তো? এর মধ্যেই সকলে ভয় পেয়ে কেমন যেন শুকিয়ে গেছে। বটকেষ্ট হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে এলো। কাজী মশাই, আমি বটকেষ্ট, ভয় পাবেন না। আপনারা সেদিন গিয়ে বলেছিলেন এবারে নাকি গায়ে ফসল তেমন হয়নি, লোকের ঘরে খাবার নেই। শুনে মনে বড় কষ্ট হলো, তাই চলে এলাম আর কি। আপনাদের জন্য একটু রান্না করে এনেছি, আপনারা খাবেন তো? বটকেষ্ট হাওয়ায় ভাসতে ভাসতে এগিয়ে গেল। মুখুজ্জে মশাই অবাক হয়ে দেখলেন জিভে জল এনে দেওয়া খাবার। একেবারে গরম গরম ধোঁয়া উঠছে, আর কি গন্ধ! একবার এই গন্ধ নাকে এলে তো জিভে জল আসবেই। কিন্তু এই খাবার কি খাওয়া যায়? মানে এই খাবার কি সত্যি আছে, নাকি সব মায়া? ভূতেরা তো অন্যরকম মায়া জানে, এটা সেরকম কোনো মায়া নয় তো? বটতলায় দাঁড়ানো মানুষগুলো এখনো একই রকম হাঁ করে দাঁড়িয়ে। ভূতেরা সবাই শ্মশানে ফিরে এসেছে আবার। শাঁকচুন্নির চোখে জল। সত্যি তারা খাবে নাকি খাবে না কিছুই তো পরিষ্কার করে বলল না। একানরে আর গেছভূত মুখ কোমড়া করে বলল, ইস, মামদো দাদা তো আমাদের মোটে এক টুকরো মাংস দিল। সত্যি দিল না। বললে নাকি যে মাংস কম আছে, গায়ের সকলের হয়তো ভালো করে হবে না। আমরা খাবো কি এবার? ওরা কি তবে সব মাংস ফেলে দেবে নাকি? আমাদের দেবে না? কি বললি? খাবার ফেলে দেবে? সারাদিনের রান্নার আয়োজনে নিশিকে খুঁজে পাওয়া যায়নি। সকলের সাথে সে গাঁয়েও যায়নি খাবার দিতে, কিন্তু এখন ফিরে এসেছে। কে জানে কোথায় কাকে ভয় দেখিয়ে রাতের বেলায় ফিরে এসেছে। সে প্রায় হুঙ্কার দিয়ে বলে উঠল, কে বললে মানুষগুলো আমাদের দেওয়া খাবার খাবে না, ফেলে দেবে? সব কটা রাজঘাড় মটকাবো। মহারাজ, আপনি শুধু একবার আমাকে হুকুম করুন। স্কন্দকাটা গম্ভীর হয়ে বলল, দাঁড়াও দাঁড়াও,
আমাকে ভালো করে দেখতে দাও, বুঝতে দাও ব্যাপারখানা। ব্যাপারখানা একটু ভালো করে বুঝতে হবে বই কি। দূর থেকে অনেকগুলো আলো দেখা যাচ্ছে, কারা যেন মশাল হাতে এদিকেই আসছে। কি হলো, গাঁয়ের লোকজন সব আবার কথা বলতে আসছে নাকি? বটকেষ্ট স্কন্দকাটাকে বলল, এই যাও তো, একবার ব্যাপারটা দেখে এসো। তা স্কন্দকাটার তো আর যাওয়ার দরকার পড়ে না, সে ওখানে দাঁড়িয়েই মুন্ডুটা ছুঁড়ে দিল। মুন্ডুটা ফুস করে গিয়ে দেখে এসে বলল, মহারাজ, অবস্থা তো ভালো দেখছি না। গায়ের লোক আমাদের রান্না করা খাবার আবার আমাদের কাছেই বয়ে নিয়ে আসছে। নিশি আবার হুঙ্কার দিয়ে উঠল, এত বড় সাহস! আমাদের রান্না করা খাবার আবার আমাদের কাছেই ফিরিয়ে দিতে আসছে। আজ সত্যিই সকলের ঘাড় মটকাবো। বটকেষ্ট শান্ত অথচ গম্ভীর গলায় বলল, একটু দাঁড়াও, আগে ওদের আসতে দাও। একটু বাদেই গাঁয়ের সকলে এসে হাজির। ছেলে বুড়ো কেউ বাকি নেই। মোড়ল মশাই এসেছেন সকলের আগে। ভূতেদের তো তিনি দেখতে পাচ্ছেন না, তাই গাছের দিকে তাকিয়ে বললেন, রাজা মশাই, বাড়ির সকলকে, গায়ের সকলকে নিয়ে এইছি। আজকে শুধু আমরা নয় রাজা মশাই, আমরা আপনারা সকলে মিলে একসাথে পাত পেড়ে খাবো। শ্যাওড়া গাছের নিচে আজ তুমুল আয়োজন শুরু হয়েছে। গাঁয়ের লোকেরা, বটকেষ্ট, স্কন্দকাটা সবাই একসাথে এসে বসল। পেতনি, শাকচুন্নি, তারপর গাঁয়ের মেয়েরা সবাই মিলে পরিবেশন করছে। হঠাৎ একটা হিমশীতল গলা শুনে এক মুহূর্তের জন্য বটকেষ্টর বুকের ফাঁকা জায়গাটাও ধক করে উঠল। আর একটু চাটনি লাগবে। শেষ হলো কালী পুজো মেগা ইভেন্ট আলোর নিচে অন্ধকার এপিসোড 2। লেখিকা দেবশ্রী ভট্টাচার্যের লেখা শ্যাওড়া গাছের ডালে। মুখার্জি মশাই, গেচোভূত আর মামদোর ভূমিকায় আদিত্য, ব্রহ্মদত্তী ও কানাভুলোর ভূমিকায় সৌরভধ্বনি সাহা, স্কন্ধকাটা ও মোড়ল মশায়ের ভূমিকায় দীপঙ্কর বাবু, শাকচুন্নি ও চোরাচুন্নির ভূমিকায় বর্ণালী, পেতনির ভূমিকায় প্রদীপ্তা। আরও বিভিন্ন চরিত্রে রয়েছি আমি, সুমিতেন্দ্র, এবং গল্প পাঠে প্রত্যয়। আশা করি আপনাদের আজকের গল্পটা ভালো লেগেছে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। চলছে 221B হ্যারিসন রোডের কালী পুজো স্পেশাল মেগা ইভেন্ট আলোর নিচে অন্ধকার।